নিধিরামের চোখ কপালে উঠেছে। চোখ কপালে ওঠারই কথা। সে 1, 2, 3 করে গুনে গুনে থামল একেবারে 57। ওরে বাবা, 57 রকমের পদ! নিধিরামের বিশ্বাস হলো না। সে আবার গুনল। না, গোনায় ভুল হয়নি। মোট 57 রকমের পদ সাজিয়ে তাকে মধ্যাহ্নভোজ দেওয়া হয়েছে। থালা ঘিরে সারি সারি বাটি। জীবনে এত পদ চেখে দেখা তো দূরের, কখনো চোখেও দেখেনি নিধিরাম। সে একজন দরিদ্র মানুষ। খাবার সময় 2টো পদও জোটে না। আগে সেটুকুও জুটত না। সারাদিন না খেয়ে থাকার পর 1 ঘটি জল খেয়ে রাতে ঘুমোতে যেত। মাস 6 হলো একটা কাজে লেগেছে, তাতে অবস্থা বদলেছে খানিকটা। ডাল ভাতটুকু অন্তত জুটছে। তবে অবস্থা অনেক বেশি বদলাতে পারত। নিধিরামই তাতে রাজি হয়নি। লোকে শুনলে বোকা বলবে, বলাই উচিত। গত 6 মাস হলো নিধিরাম যে নতুন কাজটা করছে সেটা আর 5টা চাকরির মতো নয়। এই কাজ করবে কিনা তা নিয়ে গোড়ায় দ্বিধা ছিল, ভয়ও পাচ্ছিল, কিন্তু উপায় ছিল না। তার জমানো টাকা পয়সা কিছু নেই। বাপ ঠাকুর তার জমি জমাও রেখে যাননি। কাজ না করলে খাবে কি? আগের কাজগুলো নানা কারণে টেকেনি। বাধ্য হয়েই রাজি হয়েছে নিধিরাম। কাজটা অদ্ভুত, ঝুঁকি আছে, আবার খাতিরও আছে। নিজের ভয়ও আছে, আবার তাকেও লোকে ভয় পায়। কখনো কখনো মজাই লাগে। তার মতো গরিব গুব্ব রোগা প্যাংলা একজনকে কেউ ভয় পাবে কেন? খাতিরই বা করবে কি কারণে? কারণ আছে। নিধিরাম ডাকাত পানু সর্দারের হয়ে কাজ করে। পানু সর্দার এমন ডাকাত যে তার নাম শুনলে হাঁটু কাঁপে না এমন হাঁটু এ তল্লাটে পাওয়া মুশকিল। কাঁপুনি মাঝে মধ্যে মারাত্মক হয়, 2-3 দিনেও থামতে চায় না। সেই লোকের হয়ে কাজ করা চারটিখানি কথা নয়। পানু সর্দার নিজেই নিধিরামকে খবর পাঠিয়েছিল। সে নিজের ডেরায় কাউকে ডেকে পাঠালে তার অবস্থা কঠিন হয়ে যায়। গোবেচারা নিধিরাম সেই ডাক পেয়ে অবাক হলেও ভয় পায়নি। কেন ভয় পাবে? ডাকাতি তো দূরের কথা, তার কাছে ছিচকে চুরি করার মতো তো কিছু নেই। যে ঘরে সে থাকে তার দরজা ভাঙা, চালার খানিকটাও ঝড়ে উড়ে গিয়েছে। সেই চালা সারানোর মতো পয়সা নেই। থাকার মধ্যে আছে একটা নড়বড়ে তক্তপোষ আর একটা মাটির কুঁজো। চোরে ডাকাতে কি নেবে তার কাছ থেকে? পানু সর্দার গোঁফে পাক দিয়ে বলল, হ্যাঁ রে নিধি, আমার সঙ্গে কাজ করবি? এবার নিধিরাম ঘাবড়ে গেল, ঘামতে শুরু করলো। ডাকাত সর্দার বলে কি? তার সঙ্গে কাজ করবে মানে? এমন রোগা প্যাংলা চেহারে নিয়ে ডাকাত দলে যোগ দিতে হবে? সে ডাকাতের জানেই বা কি? ঘোড়ায় চড়তে পারে না, রন পাপড়ে ছুটতে জানে না, লাঠি চালাতে পারে না, এমনকি কাউকে জোরে ধমক দিতেও জানে না। এসব ছাড়া ডাকাত হওয়া যায়? তার উপর ডাকাতি তো কোন ছাড়, সামান্য হাত টানের অভ্যেসও তার নেই। কেউ হিসেবে ভুল করে 2 পয়সা বেশি দিয়ে ফেললে ফেরত না দেওয়া পর্যন্ত মনের ভিতর হাঁকপাক করে। রাতে ঠিক মতো ঘুম হয় না। সে কি করে ডাকাত হবে? পানু সর্দার বলল, কি হলো, চুপ করে আছিস কেন? কাজ করবি আমার সাথে? নিধিরাম হাতের চেটো দিয়ে কপালের ঘাম মুছে বলল, সর্দার, আমি তো ডাকাতের কিছুই জানি না। চেহারা তো দেখছেন, সাহসও নেই মোটে। রাতে ঘরের বাইরে খুটখুট আওয়াজ শুনলে চাদর মুড়ি দিই। পানু সর্দার ধমক দিয়ে বলল, চুপ কর। তুই কি পারিস কি পারিস না আমার জানা নেই ভেবেছিস? খবরাখবর না নিয়ে আমি কাউকে ডেকে পাঠাই না। তোকে দলে থাকতে হবে না, তুই কাজ করবি একা। নিধিরাম আরও ঘাবড়ে গিয়ে বলল, একা? একা ডাকাতি করতে হবে? সে তো আরও বড় বিপদ। একা একা ডাকাতি করা যায়? পানু সর্দার এবার দাঁত কিড়মিড়িয়ে বলল, এ তো দেখছি বিরাট আহাম্মক। আর একটা বাজে কথা বললে কচাং করে গলা কেটে দেবো। জানিস আমার এখানে মুন্ডু রেখে কতজন বাড়ি ফেরে? সেই হিসেব আছে? বেশি কথা বলা আমি পছন্দ করি না। নিধিরাম মাথা নামিয়ে বলল, ভুল হয়ে গিয়েছে সর্দার। তবে ভূতে ভয় পেলেও মুন্ডু যাওয়ার ভয় আমার নেই। আমার মুন্ডু যে আপনার কোনো কাজে লাগবে না সে আমি জানি। পানু সর্দার হাসি চেপে বলল,
আমি খবর নিয়ে দেখেছি তুই ভালো মানুষ, লোকটোবের বালাই নেই। তুই যে একটু খেতে ভালোবাসিস, সে তো আমিও ভালোবাসি। তোর ভয় ডরও তেমন নেই শুনেছি, নিজের চোখে দেখতেও পাচ্ছি। যার লোভ নেই তার ভয় ডর থাকার কথাও নয়। সে যাই হোক, কাজের কথায় আসি। তুই আমার দূত হিসেবে কাজ করবি। নিধিরাম বিস্ফারিত চোখে বলল, দূত? পানু সর্দার পাথরের চেয়ারে হেলান দিয়ে পায়ের উপর পা তুলে গড়গড়ায় লম্বা টান দিয়ে বলতে শুরু করলো, হ্যাঁ দূত। বুঝলেন নিধিরাম, দিনে দিনে কেমন যেন বদলে যাচ্ছে। অনেক ভেবে দেখলাম না জানিয়ে ডাকাতি করা আমাকে মানায় না। ওসব শীত কাটা ছিঁচকে চোরের কাজ, লুকিয়ে লুকিয়ে যায়, লুকিয়ে পালায়। যার ভয়ে 50টা গায়ে বাঘে হরিণে একসঙ্গে হাডুডু খেলে, তার ছিচকে চোর হওয়া ঠিক নয়। তাই ঠিক করেছি এবার থেকে যেখানে যাব আগে ভাগে জানিয়ে যাব। আর সেই জানানোর কাজটা করবি তুই। মুখ বন্ধ খামে আমার চিঠি নিয়ে যাবি, সে জমিদার বাড়িতে হোক কি কাপড়ের গুদামেই হোক, স্বর্ণ অলঙ্কারের দোকানেই হোক। তুই দিন কয়েক আগে গিয়ে আমার চিঠি দিবি। সেই চিঠি পড়ে তারাও জানবে কবে আমি দলবল নিয়ে যাচ্ছি, তৈরি থাকবে। নিধিরাম নিজেই ভয় পেয়ে গেল, বলল, সে কি কথা সর্দার? আগের থেকে বললে তারা সেপাই ডেকে লাঠি সোটা নিয়ে তৈরি থাকবে, যে ডাকাত দলকে ছেড়ে কথা বলবে না। পানু সর্দার এই কথা শুনে শরীর কাঁপিয়ে হাসতে থাকে। হাসা শেষ হলে বলল, আমি তো তাই চাইছি। ভিতর মতো লুকোচুরি নয়, সামনাসামনি লড়াই হবে। আমিও তৈরি হয়ে যাব, তবে মনে হয় না সে সাহস কেউ পাবে। যা, সে তোর ভাবার বিষয় নয়। তুই কাজটা করবি কিনা বল। দূতের কাজ কঠিন কাজ, মনে জোর রাখতে হয়। লোভ দেখিয়ে সেই মন কেউ ভাঙতেও পারবে না, ভয় দেখিয়েও মচকাতেও পারবে না। তোর সেই ক্ষমতা আছে। এই কাজে কিন্তু মজাও আছে। তোর মতো রোগা পাতলা চেহারার ছাপোষা লোককেও দেখবি সবাই কেমন মান্নি করছে। হাতির যত্নও পাবি, ভালো মন্দ খেতেও দেবে। নিধিরাম আমতা আমতা করে বলল, আর যদি মারধর দেয়? ডাকাত পানু সর্দার থমথমে মুখে বলল, বোকার মতো কথা বলবি না। দুধকে কেউ মারধর করে? নিয়ম নেই। তারপরেও যদি কেউ দিয়ে ফেলে, তার কপালে দুর্ভোগ আছে, তার বাড়িতে ডবল ডাকাতি হবে। যাই হোক, দুধগিরির জন্য কত বেতন নিবি বল? ডাকাতির বখরাও দিতে পারি। দুবেলা ঠিক মতো খাওয়া দাওয়াও তো জোটে না শুনেছি। ডাকাতির ভাগ নিয়ে এবার থেকে পোলাও কালিয়া খাবি। ভাঙা ঘরেও আর থাকতে হবে না, পাকা ঘর বানাবি। কদিন পরে চলাচলের জন্য একটা ঘোড়াও কিনে নিবি। ডাকাতের দুধ বলে কথা, হাঁটাহাঁটি ভালো দেখায় না। নিধিরাম মাথা চুলকে বলল, এইটা হবে না সর্দার। ডাকাতির বখরা নিতে পারবো না। ডাকাতির পয়সায় ভোগবিলাসও ধাতে সইবে না। পোলাও কালিয়াও খেতে চাই না। আমার ভাঙা ঘরই ভালো। ঘোড়াতেও কাজ নেই। যতদিন দুটো পা শক্ত আছে ততদিন হেঁটেই ঘুরব। দুবেলার ডাল ভাত খেতে যেটুকু পয়সা দরকার তাই দেবেন। ওতেই হবে, তার বেশি নিতে পারবো না। ডাকাত পানু সর্দার থমকে গেল। গড়গড়ার নল সরিয়ে সোজা হয়ে বসল। মোটা ভুরু কুঁচকে বেশ খানিকটা সময় ধরে তাকিয়ে রইল নিধিরামের দিকে। তারপর চাপা গলায় বলল, তুই তো আচ্ছা বোকা। হাতের সোনাদানা পায়ে ঠেলছিস, নাকি ডাকাতের দুধ হতে মন চাইছে না? নিধিরাম একটু চুপ করে থেকে বলল, আপনি রাগ না করলে বলি, কথাটা আপনি ভুল বলেননি। অন্যের বাড়িঘর লুটপাটে সায় দিয়ে কেমন করে? তবে আপনার যেমন উপায় নেই, আমারও উপায় নেই। কিছু একটা তো করতে হবে। আপনাকে পোলাও কালিয়া খেতে হবে, আমারও ডাল ভাত চাই। আপনি করবেন ডাকাতি, আমি আপনার দূত হব। আনন্দ করে করব এমন কোনো কাজ তো এখন হাতে নেই। আপাতত এটাই করি। ডাকাত পানু সর্দার ফের চেয়ারে হেলান দিয়ে বেশ খানিকটা সময় থম মেরে রইল। ফোঁস করে নিঃশ্বাস ফেলল কয়েকটা। তারপর অন্যমনস্কভাবে বলল, কাজ শুরু কর। কে জানে, হয়তো এমন একদিন আসবে যেদিন ডাকাতের দূত হয়েও তোর আনন্দ হবে। মাস 6 অপেক্ষা কর। নিধিরাম বলল, 6 মাস পরে কি হবে? ডাকাত সর্দার চোখ মুখ পাকিয়ে ফোঁস করে উঠল, কি হবে কেমন করে বলবো? আমি কি গণৎকার? হাতগুনি? যা হবে দেখতেই পাবি। এখন ভাগ এখান থেকে। নিধিরাম সেদিন চিন্তিত মনে বাড়ি ফিরেছিল। 6 মাস পরে আনন্দ হবে, কথাটার মানে কি? তবে কি সর্দার শেষ পর্যন্ত তাকে
লোভের প্যাঁচে ফেলবে ভাবছে, নাকি জোর করে ডাকাতের সোনাদানার ভাগ নিতে বলবে? ভাগ না নিলে হয়তো ডেরায় ডেকে কচাং করে মুন্ডু কেটে দেবে। বলা যায় না, 6 মাস পর লাঠি চালানো আর উঁচু রনপায়ে হাঁটা শিখিয়ে সরাসরি দলেও ঢুকিয়ে দিতে পারে। নিধিরাম ঠিক করল, তেমন কিছু হলে এ তল্লাট ছেড়ে পালাবে। তাতে যদি জল খেয়ে দিন কাটাতে হয় তাই কাটাবে। ঘণ্টা 1.5 হলো কাশিমগড়ের জমিদার বাড়িতে পৌঁছেছে নিধিরাম। পথ কম নয়, পাকা 1.5 দিনের হাঁটা। কাল একটা গ্রামে রাত কাটাতে হয়েছে। অসুবিধে হয়নি, গ্রামের মানুষ ভালো, যত্ন আত্তি করে। সকালে চিড়েমুড়ি খেয়ে বেরিয়েছে, তবে সে খাবার হজম করতে আর কতক্ষণ। বেলা বাড়তে পেট চুঁই চুঁই। জমিদার বাড়ির সিংহ দরজায় পৌঁছে নিধিরাম দেখে মস্ত লাঠি হাতে দারোয়ান দাঁড়িয়ে, মাথায় পাগড়ি, যেমন প্রায় সব জমিদার বাড়িতেই থাকে। নিধিরাম নিজের পরিচয় জানাতে মাটিতে লাঠি ঠুকে দাঁত কিড়মিড় করে দারোয়ান বলল, বেটা ফাজলামি করস, পিঠে দুঘা দিলে ফাজলামি ছুটবে, ডাকাতের দুধগিরি বেরিয়ে যাবে। নিধিরাম তখন কাঁধের ঝোলা হাতড়ে চকচকে পিতলের চাকতিটা বের করল। এই চাকতিটাই হলো নিধিরামের পরিচয়পত্র। গোলপানা চাকতির মাঝখানে একটা হাঁড়ির মতো বড়সড় মুখের ছাপ। কার মুখ বোঝা যাচ্ছে না, তবে সেই মুখে যে ইয়াব বড় পাকানো একটা গোঁফ রয়েছে সেটা বোঝা যাচ্ছে। পিতলের এই চাকতির কথা এ তল্লাটে সবাই জানে। জমিদার বাড়ির দারোয়ানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। হাতের লাঠি ফেলে ভিতরের দিকে দৌড় দিল। নিধিরাম নিশ্চিন্তে সিংহদুয়ার পেরিয়ে জমিদার বাড়িতে ঢুকে পড়ে। এই ঘটনায় সে অভ্যস্ত। এমন ভয় পেয়ে দৌড় দেওয়ার ঘটনা 6 মাসে অনেক দেখেছে। সে ঘুরে ঘুরে জমিদার বাড়ির বাগান দেখতে লাগল। কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে জমিদারের নায়েব মশাই 4-5 জনকে নিয়ে শশব্যস্ত হয়ে বেরিয়ে এলেন। নায়েব মশাইয়ের মুখও শুকিয়ে আমসি, হওয়ারই কথা। পানু সর্দারের দুধ বাড়িতে এলে মুখ তো আমসি হবেই, ঘন ঘন জল তেষ্টাও পাবে। নিধিরাম হাত জোড় করে অতি বিনয়ের সঙ্গে বলল, আমি নিধিরাম, পানু সর্দারের কাছ থেকে আসছি। আশা করি পানু সর্দারের কথা আপনারা শুনেছেন। নায়েব মশাই তাড়াতাড়ি বললেন, ওরে বাস, ওর কথা শুনবো না? কে না চেনে তাকে? 20 বছর আগেও এ বাড়িতে একবার দলবল নিয়ে ঘুরে গিয়েছেন উনি। নিধিরাম নরম গলায় বলল, জমিদার মশাইয়ের হাতে সর্দারের লেখা একটা চিঠি পৌঁছে দিতে চাই, অনুমতি পেলে তার সঙ্গে দেখা করি। নায়েব মশাই ব্যস্ত হয়ে বললেন, বুঝতে পেরেছি, জমিদার মশাইয়ের সঙ্গে অবশ্যই দেখা করবেন, হাতে নিশ্চয়ই চিঠি দেবেন। তার আগে পথের ক্লান্তি দূর করুন, স্নান খাওয়া দাওয়া সারুন, বিশ্রাম নিন। বিকেলে পর শান্ত মনে দেখা করলেই হবে, তাড়াহুড়োর তো কিছু নেই। নিধিরাম খুশিই হলো। পেটের অবস্থাও কঠিন। খিদে তো আর ডাকাত সর্দার বা জমিদার মশাই মানে না। এতটা হেঁটে গায়ে হাত পায়ে ব্যথাও হয়েছে। ছোটখাটো একটা দিবানিদ্রার প্রয়োজন। সে ঘাড় নেড়ে সম্মতি জানাতে জমিদার বাড়িতে আরেক দফা ব্যস্ততা শুরু হলো। নিধিরামের জন্য ঘর খুলে দেওয়া হলো, স্নানের জন্য দিঘির ঘাটে তেল, সাবান, গামছা দেওয়া হলো, জলচৌকি পাতা হলো, গা তলাই মলাই করার লোক চলে এলো। রান্নাঘরে শুরু হলো বিরাট তোড়জোড়। স্নান সেরে এসে 57 রকম পদ দেখে নিধিরাম পড়ল বিপাকে। কি করবে বুঝতে পারছে না। এগিয়ে এলেন রান্নার ঠাকুরমশাই। আরে সামান্য এই কটা পদ দেখে ঘাবড়ে যাচ্ছেন দুধমশাই? নিধিরাম ঢোক গিলে বলল, একে সামান্য বলছেন? রান্নার ঠাকুরমশাই হেসে বললেন, সামান্য ছাড়ার কি? উৎসবে পার্বণে এ বাড়িতে পদের সংখ্যা 100 ছাড়িয়ে যায়। 2 পুরুষ আগে জমিদার বাড়ির মেয়ের বিয়েতে 147 রকমের পদ হয়েছিল। ভাজা হয়েছিল 17 রকম, মাছের পদ ছিল 42 রকমের, না 42 নয় 43 রকমের, মিষ্টি ছিল 51 ধরনের। নিধিরাম হাই হাই করে ওঠে, হাত তোলে বলে, ঢের হয়েছে ঠাকুরমশাই, ঢের হয়েছে, দয়া করে আর বলবেন না, শুনেই পেট ফেটে যাচ্ছে। এত খাবার আমার জন্য বানিয়েছেন দেখে আমি কৃতজ্ঞ, কিন্তু কাজে বেরিয়ে তো আমি কিছু খাই না, শুধু ডাল ভাত খাই। সঙ্গে যদি একটা লেবু দেন। এই খাবার আপনারা সবাই ভাগ করে খেয়ে নিন, অনুগ্রহ করে এই ব্যাপারে আমাকে জোর করবেন না। জানেনই তো আমাদের ডাকাত সর্দার জোরাজুরি মোটেই পছন্দ করেন না।
জোড়াজুড়ি দেখলে উনি কচাং করে। কথা শেষ করে নিধিরাম সুন্দর করে হাসল। এই সময় হাসি কঠিন। 57 রকম খাবার ফেলে শুধু ডাল ভাত খেতে গেলে হাসি আসার কথা নয়, কিন্তু নিধিরাম এতেই অভ্যস্ত। ডাকাতির দূত বলে যতবার তার সামনে এলাহি খাবার সাজিয়ে দেওয়া হয়েছে, ততবারই সে সব সরিয়ে রেখেছে। মুখে হাসি ফুটেছে, প্রতিজ্ঞা রাখার হাসি, সামান্যতেই খুশি থাকার প্রতিজ্ঞা। কিন্তু অসামান্য এক কাণ্ড ঘটল বিকেলে। এমন কাণ্ড যে হতে পারে নিধিরাম কল্পনাও করতে পারেনি। ডাল ভাত আর ঝিঙে পোস্তর তরকারি খেয়েও দুপুরে নিধিরামের ঘুম হলো চমৎকার। বিকেলে ডাকাত সর্দারের চিঠি নিয়ে জমিদার মশাইয়ের সঙ্গে দেখা করল। কাঁপা হাতে জমিদার মশাই খাম খুললেন। তিনি জানেন এই চিঠিতে ডাকাত সর্দার কি লিখেছে সে আসছে। কোনো এক অমাবস্যার রাতে সোনাদানা, টাকা কড়ি, দামি জিনিসপত্র যা পাবে সব নিয়ে যাবে। যখনই তিনি খবর পেয়েছেন ডাকাতের দূত জমিদার বাড়ি খাবার সরিয়ে শুধু ডাল ভাত আর ঝিঙে পোস্তর তরকারি চেটেপুটে খেয়েছে, তখনই বুঝেছে একটা ভয়ঙ্কর কিছু হতে চলেছে। পাংশু মুখে ধীরে ধীরে চিঠির ভাঁজ খুললেন জমিদার মশাই। পড়তে শুরু করলেন। আর তারপরই হলো সেই কাণ্ড। জমিদার মশাইয়ের চোখ মুখের চেহারা বদলে যেতে লাগলো ক্ষণে ক্ষণে। তিনি হেসে উঠলেন, লাফিয়ে উঠলেন, নেচে উঠলেন যেন। দূতমশাই, এই চিঠি কি আপনি পড়েছেন? জানেন আপনার সর্দার কি লিখেছেন? নিধিরাম বলল, জানি না, চিঠি পড়ার নিয়ম নেই। জমিদার মশাই হাসতে হাসতে চিঠি এগিয়ে দিয়ে বললেন, এটা যে পড়তেই হবে। নিধিরাম চিঠি পড়তে লাগল। জমিদার মশাই, আমার প্রণাম লইবেন। একটি জরুরি কথা জানাইবার জন্য এই পত্র। আমি ডাকাতি পেশাটি বর্জন করিব বলিয়া সিদ্ধান্ত লইয়াছি। আমার দূত নিধিরাম মারফত এই কথা চারিদিকে ছড়াইয়া দিবার কাজ শুরু করিলাম। আপনিই প্রথম। ডাকাত পানু সর্দারের নাম শুনিয়া আর ভয়ে কাঁপাকাঁপির প্রয়োজন নাই। শুধু ডাকাতি বর্জন করিতেছি না, এতদিন ডাকাতি করা অর্থ সোনাদানা যা আমার কাছে পড়িয়া আছে সব ফিরাইয়া দিতে চাই। সে ব্যবস্থা সময় মতো হইবে। 6 মাস পূর্বেই নিধিরাম আমার চক্ষু খুলিয়া দিয়াছিল। ডাকাতের দূত হওয়া যে ভালো কাজ নয় সে বলিয়াছে। তার কাছ থেকেই শিখিয়াছি সামান্য লইয়া সুখে থাকা যায়। সব কিছু গুছাইতে 6 মাস সময় লইলাম। দেখিবেন এখন থেকে ডাকাতের দূত নয় বলিয়া নিধিরামের যত্নআত্তি যেন কম না হয়। ইতি ডাকাত পানু সর্দার। নিধিরাম বুঝতে পারল তার হাঁটু কাঁপছে। ভয়ে মানুষের হাঁটু কাঁপে, আনন্দেও কি কাঁপে? নিশ্চয়ই কাঁপে, নইলে তার হাঁটু এভাবে কাঁপবে কেন? ডাকাতের দূত হতে পেরে এত আনন্দ হচ্ছে নিধিরামে যে নিজেই বুঝতে পারছে না কি করবে। রাতে নিধিরামকে দেয়া হলো ঘিয়ে ভাজা লুচি। লুচি কতটা ফোলে তা দেখার জন্য একজন মাপার ফিতে হাতে উনুনের পাশে ঠায় দাঁড়িয়ে রইল। কম ফুললে সেই লুচি বাতিল। নিধিরামের এখন খেতে আর আপত্তি নেই। সে তো আর ডাকাতের দূত নয়, সে এখন একজন ভালো মানুষের দূত। লিসেন চ্যানেলে আজকে শুনলেন প্রচিত গুপ্তের লেখা ডাকাতের দূত।